নমস্কার। এই লাইভটির শিরোনাম নিশ্চয়ই দেখে ফেলেছেন, প্রাণ আগে না চাকরি আগে। হ্যাঁ, আপনারা হয়তো এই স্লোগানটি শোনেননি, তবে আগামীতে যে শুনবেন না এমনটা জোর দিয়ে বলা যায় না। সরাসরি না শুনলেও আকারে ইঙ্গিতে অনেকেই বুঝিয়ে দিচ্ছেন তাদের আচরণে, তাদের হাবভাবে, তাদের বডি ল্যাঙ্গুয়েজে, এবং শাসক শ্রেণী জায়নিস্ট চক্রের যে ফাঁদ, তাতে না জেনেই অনেকে পা দিয়ে ফেলেছেন এবং সেই চক্রব্যূহ থেকে বেরোতে পারছেন না। তাই এই লাইভটির শিরোনাম প্রাণ আগে না চাকরি আগে। আপনারা এতদিন শুনেছেন শিক্ষক গ্রুপগুলোতে বা মাস্টারমশাইদের মুখ থেকেও, এছাড়াও অনেক মানুষ, শিক্ষিত মানুষ, তাঁদের ফেসবুক পোস্টে আপনারা দেখেছেন প্রাণ আগে না শিক্ষা আগে। ঠিক যখন স্কুলগুলো বন্ধ ছিল এবং স্কুলেই করোনা সবচেয়ে বেশি দিন ছিল, 2 বছর, বাকি জায়গায় করোনা পড়াশোনা ভালোবাসে, পড়াশোনার আকর্ষণেই তারা মাস্টারমশাইহীন, পড়ুয়াহীন স্কুলে তারা ঘাঁটি গেড়েছিল। আর তাই 2 বছর আমাদের দেশে, ইউরোপে আগেই মানুষের প্রতিবাদে অনেক আগেই স্কুল খুলে যায়। আমি বলেছি এই নিয়ে আগেকার লেখালেখি, লাইভ, অমৃত সুপত্রা 2য় খণ্ড, এসব বহু ডকুমেন্ট আছে, আমি বলেছি। তো আমাদের দেশে তথা তৃতীয় বিশ্বের দেশগুলোতে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এসব দেশে 2 বছর ধরে স্কুল বন্ধ ছিল, কারণ সেখানে করোনা ঘাঁটি গেড়ে বসেছিল। সেই করোনা আবার ফিরে এসেছে। আমি বহু আগেই বলেছিলাম করোনা আবার ফিরে আসবে। আমি বলেছিলাম 2য় খণ্ডের রীতিমতো প্রমাণ সহ লেখা রয়েছে, তথ্য সহ, যে করোনার প্রাথমিক যে কর্মসূচি ছিল সেটা 2025-এর মার্চ পর্যন্ত, 31শে মার্চ, সেটা দেওয়াও আছে। কিন্তু এও বলেছিলাম প্রয়োজনে, কারণ নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম করতে সময় লাগবে, তো স্বাভাবিক, প্রয়োজনে ওরা এক্সটেন্ড করতে পারে, এবং ওরা এক্সটেন্ড করেছে। দেখতেই পাচ্ছেন করোনা আবার ফিরে এসেছে। সেই আবহে আমার কেন মনে হলো এই স্লোগানটা, এই স্লোগান বলবো না, এই ভিডিওর শিরোনাম প্রাণ আগে না চাকরি আগে। একটু আগেই আমি একটি ভিডিওর স্ক্রিনশট রেখেছি আমার পেজে। একজন শিক্ষক মহাশয়, তিনি যোগ্য, এখন তো আবার শিক্ষকদের অনেক ভাগ আছে, যোগ্য, অযোগ্য, খেয়ে অনেক সংগঠন, এবং তাদের কোনো সংগঠনের প্রতি দায়বদ্ধ সব লোকজন আমার এখন হোয়াটসঅ্যাপে ঢুকে পড়েছেন, প্রবেশ করেছেন। আমি তাদেরকে রাখছি, দেখছি, কয়েকজন, 2-1 অবশ্যই তারা ব্যাপারগুলো বুঝতে পারছেন, আর বাকিরা তো অন্ধকারে এখনও আছেন, বেরোতেও চাইছেন না। তো যাই হোক, সেই শিক্ষক মহাশয় তিনি ভিডিওতে একটি প্রতিবাদ জানিয়ে বলেছেন যে আমরা কেন পরীক্ষা দেব। ঠিকই, যুক্তিসঙ্গত প্রতিবাদ, যে একবার পরীক্ষা দিয়ে তারা যোগ্য হয়ে প্রমাণ দেখিয়েছেন, যোগ্যতার প্রমাণ দিয়ে দিয়েছেন, তো তারা আবার কেন পরীক্ষা দেবেন। এবং এই পরীক্ষা দেওয়ার যে একটা ফাঁদ, আমি সেটা আগেও আমার আগের লাইভে বলেছি, পরীক্ষাটা আসলে একটা মূলো খুঁড়োর কল। যারা এসএসসিতে বহুদিন নিয়োগ হয়নি, আপনারা জানেন, যদি সরকার সত্যিই নিয়োগ করতে চাইতো, এর মাঝে আরও একাধিক এসএসসি হতে পারত। তাহলে এই এসএসসিটা কি জন্য হচ্ছে? নিয়োগ করার জন্য হচ্ছে না, বিয়োগ করার জন্য হচ্ছে। নিয়োগ করার ইচ্ছে থাকলে সরকার এর মধ্যে আরও বেশ কয়েকটা এসএসসি নিতে পারতো না? শেষ এসএসসি কত সালে হয়েছিল নিশ্চয়ই আপনাদের মনে আছে। তবে কিছুদিন পরে সব ভুলে যাবেন। তখন প্রাণ আগে না চাকরি আগে, এটাই আপনার মগজে কিলবিল করে বেড়াবে। মনে হবে বেঁচে আছি এই ঢের, ভাতা তো পাচ্ছি। ভাতা ইতিমধ্যেই মাননীয়া ওই যে অশিক্ষক
কর্মচারীদের জন্য ভাতার ঘোষণা করে দিয়েছেন। কবে পাবেন কি ব্যাপার প্রক্রিয়া সে আলাদা কথা, কিন্তু ভাতা যে নতুন বিশ্ব ব্যবস্থার একটা বড় কিছু, একটা ভয়ে ভ্যাকসিন, ভয়ে ভাইরাস, ভয়ে ভাতা, ভয়ে ভদ্রলোকে বহুদিন করোনা লকডাউনের সময় থেকে আমি বলে আসছি। যারা বুঝেছেন শুনেছেন তাদের কথা আলাদা, যারা এখনো সিংহভাগ অন্ধকারে আছেন। তো তিনি বক্তব্য রেখেছেন, হ্যাঁ হবে, সময় মতো হবে। উনি যখন বলেছেন ভাতাই ভবিষ্যৎ, হ্যাঁ ওটাও দিয়ে, কি ব্যাপার বলুন দেখি। হ্যাঁ ভাতাও ভবিষ্যৎ, মানে ভাটাই ভবিষ্যৎ, সেটাও দিয়ে, মানে ভবিষ্যৎই ভময় আর কি। ভবিষ্যতে ভাইরাসে ভদ্রলোকে ভ্যাকসিনে হ্যাঁ আবার ভোটে আসছে, ভোটেও তো যাই হোক, তিনি মাস্ক পরে বক্তব্য রাখছিলেন, প্রতিবাদ জানাচ্ছিলেন মাস্ক পরে। বেশ, তখনও আমি জানতাম না তার নিউমোনিয়া হয়েছে বা কি হয়েছে, ইনফেকশন। কয়েকজন আমাকে হোয়াটসঅ্যাপে জানালেন, একজন কমেন্টও করেছেন। সেই প্রসঙ্গে আমার এই ভিডিওটা, লাইভটা করা অত্যন্ত জরুরি হয়ে পড়লো, কারণ অনেকেই নতুন আমার প্রোফাইলে এসেছেন, ইউটিউবে এসেছেন, কিন্তু দুঃখের বিষয় তারা আমার পুরনো ভিডিওগুলো দেখেন না, শোনেন না। তাদের শুধু মনে হয় ওই চাকরি বাকরি, এসএসসি এগুলোই তারা দেখেন। শিক্ষক মহাশয়দের বা ভাবি শিক্ষকদের কথা বলছি। তো আমি এই ভিডিওর পরে সিদ্ধান্ত নিয়েছি, যারা এতদিনেও বোঝেননি তাদেরকে অ্যাভয়েড করা, এড়িয়ে যাওয়া। তো তাই তাদেরকে বোঝানোর একটা শেষ চেষ্টায় যে মার্কসের গল্পটা, নতুন এসেছেন স্বাভাবিক, আমাদের পুরনো ভিডিও খুঁজে খুঁজে দেখা সম্ভব নয়, এটা ধরে নিয়ে আজকের ভিডিও, ওই যে উনি মাস্ক পরে বক্তব্য রাখছেন, সেই মাস্কের গল্পটা আজকে আমি এই লাইভে মূলত সেটাই বলবো। আর অন্যান্য বিষয় আপনি তো জানেন, লাইভ করলে অন্যান্য বিষয়গুলো চলে আসবে। তো এই মাস্ক পরে উনি বলছেন যে অযোগ্য, মানে যোগ্য, আমরা যোগ্য, মানে আমরা তো পরীক্ষা দিয়ে একবার যোগ্যতা প্রমাণ করেছি, তো আবার কেন পরীক্ষা দেব, এসএসসি কেন দেব? ঠিকই তো, এসএসসিটা তো আমি আগেই বলেছি এটা নিয়োগ করার জন্য নয়, একটা ফাঁদ হিসেবে, পাশাপাশি খুঁড়োর কল হিসেবে ব্যবহার করা হচ্ছে। ঠিক বলেছেন, কিন্তু ওনার মুখে ওটা কি? ন্যাকড়া, মাস্ক, বিজ্ঞানসম্মত ভাষায়, ভদ্রলোকের ভাষায় মাস্ক পরেছেন। তো সে বিষয়ে আমি একটি পোস্ট দিয়েছি, কি তখনও আমি জানতাম না ওনার নিউমোনিয়া হয়েছে নাকি, তো ফুস ইনফেকশন আছে ইত্যাদি ইত্যাদি, আমাকে একজন বললেন। তো মাস্ক দিয়ে ইনফেকশন কতটা প্রতিহত করা যায়, কতটা আটকানো যায়, ওটা আসলে মাস্কটা কিসের খেলা, সেই ব্যাপারগুলো নিয়ে একটু বলি আজকে এই লাইভে। তারপরে যারা যদি বোঝেন ভালো কথা, আর নইলে মনে করেন যদি না এটাই ঠিকঠাক আছে, তাহলে আমি তাদের সবিনয়ে বিদায় জানাবো। অবশ্যই তারা তাদের মত নিয়ে থাকুন না, কোনো সমস্যা নেই, তারা ভ্যাকসিন নিন, মাস্ক পরুন, আমার অমূল্য সময় তাদের জন্য আমি নষ্ট করব না, কারণ আরও অনেক মানুষ আছেন যারা বোঝার চেষ্টা করছেন। আমি সবিনয়ে বলছি, আপনাদের মত স্বাগত, ভিন্ন মত স্বাগত, কিন্তু সেই মতে যেহেতু আমি পড়ি না, তাই আপনাদেরও অধিকার আছে আমাকে এড়িয়ে যাওয়ার। ব্যক্তিগত আক্রমণ করলে তো ব্লক, আচ্ছা, আমারও অধিকার আছে আপনাদেরকে এড়িয়ে গিয়ে আপনাদের মেসেজ না দেখা বা আপনাদের মেসেজ উত্তর না দেওয়া বা অভব্য আচরণ করলে ব্লক করে দেওয়া। সেটা করছি ইতিমধ্যে। আমার বেশ কিছু সহযোদ্ধা আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছেন, আমি সময় পেলে সেই স্ক্রিনশট অনুযায়ী, কারণ আমি সব কমেন্ট পড়তে পারি না ব্যস্ততার কারণে, স্ক্রিনশট দেখে যদি আমার মনে হয় আপত্তিকর ব্যক্তিগত আক্রমণ করেছেন, তা আমি ব্লক করে দিচ্ছি। সেটা ইউটিউবেও করে দিচ্ছি, আপনারা জানেন ইউটিউবে রিমুভ করার অপশন আছে, সেটা আমি ব্যবহার করছি, কারণ আগে এগুলো খুব একটা করতাম না আমি। তো এখন 5 বছর পরেও যদি আপনারা খেলাটা না বোঝেন, আমি বারবার বলি, না জানাটা অপরাধ নয়, আপনি না জানতে নাই পারেন, কিন্তু জানার চেষ্টা না করাটা অপরাধ আমি মনে করি। সেই অপরাধ অনেকেই করে চলেছেন, বিশেষ করে শিক্ষক মহাশয়রা যদি একই কাজ করে যান একইভাবে এতদিন পরেও, তারা যদি খেলাটা বুঝতে না পারেন, তাদেরকে তো আমি শিক্ষক মনে করি না। তারা ওই
আকর্ষণে, ভালো মাইনে করি, ভালো সুযোগ সুবিধে, এই আকর্ষণেই তারা শিক্ষকতার পেশায় এসেছেন, এটাই আমি ধরে নিতে বাধ্য হব। যদিও আমি বারবার বলি, জন্ম মাত্র কেউ শিক্ষক হন না, কেউ হন না, এবং শিক্ষকতার জিন বলে কোনো কিছু আছে বলে আমি মনে করি না। হ্যাঁ, শিক্ষক হতে গেলে কণ্ঠস্বর বলুন বা অন্যান্য প্রেজেন্টেশন বলুন, এগুলো ব্যক্তিত্ব, এগুলো আমরা অনেকটাই আমরা নিয়ে জন্মাই। তবু ঘষে মেজে চেষ্টা করে, ডেল কার্নেগির গল্প তো আপনারা জানেন। ডেল কার্নেগি আগে কথা বলতে পারতেন, বক্তব্য রাখতে পারতেন না। তো চেষ্টা করেও আপনারা জীবিকার আকর্ষণে, মাইনে করির আকর্ষণে, ভালো মাইনে, সুযোগ সুবিধে আছে, এই আকর্ষণে আপনি একটা পেশা বাঁচতেই পারেন। কিন্তু সেই পেশাতে নিজেকে শাইন করাতে গেলে, উজ্জ্বল করে ধরে রাখতে গেলে যা দরকার, পড়াশোনা, অনুসন্ধান, শিক্ষকতার প্রথম শর্ত বলে আমি মনে করি জানার চেষ্টা, ইনকুইজিটিভনেস যাকে বলা হয়, সেটা যদি আপনারা না করেন, আমি আবার বলছি, জন্মগতভাবে কেউ শিক্ষক হন না, তো সেটা আপনারা করুন। তবেই তো বলবো হ্যাঁ ঠিক আছে, আপনি মাইনের আকর্ষণে, সুযোগ সুবিধার আকর্ষণে শিক্ষক হয়েছেন, কিন্তু আপনি শিক্ষকের উপযুক্ত হওয়ার চেষ্টা করছেন। এটা পাশাপাশি চলতে পারে, সমস্যা বোধহয়, কিন্তু আমি সেটা দেখতে পাচ্ছি না। তো যাই হোক, তো সেইখানে সেই ভিডিওর ছবিটি, যেটা ইতিমধ্যেই প্রায় 1 লক্ষ 2 লক্ষ লোক ভাইরাল করে দেয়, জানেন তো, মাস্ক না পরলে কিন্তু ভাইরালটা হতো না। এগুলো করা হয়, এগুলো পরিকল্পিতভাবে করা হয়, এটা অ্যালগোরিদম, আমি বহুবার বলেছি, করা হয় এটা। এবং উনি জেনে বা না জেনে সেই ফাঁদে পা দিয়েছেন। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। এইবার আমি সেখানে বললাম কি, এই যে আপনি শিক্ষক মাস্ক পরেছেন, করোনাও এসে গেছে একই সঙ্গে, খেয়াল করে দেখুন। অন্য সময় হলে ব্যাপারটা ইন্টারেস্টিং এতটা হতো না, জমতো না। একদিকে করোনা খবর আমরা দেখতে পাচ্ছি, সেই সময় মাস্ক পরেছেন। আমি সেখানে পোস্টে যা বলার আপনারা ইতিমধ্যেই পড়েছেন, ফেসবুকের প্রোফাইলেও দিয়েছি, পেজেও দিয়েছি। তো এবার ওইটা, ওনার যে নিউমোনিয়া হয়েছে বা যা হয়েছে, নিউমোনিয়া হলে কি মাস্ক পরতে হবে, কি হবে, সেটাও আমি পরে আসছে। তো আগে আপনারা এটা ভাবুন, এই যে 1 লক্ষেরও বেশি যে মানুষ দেখেছে, তাদের কাছে ওটা কি বার্তা যাবে? তারা কি জানেন যে ওনার নিউমোনিয়া হয়েছে বা এই কারণে তিনি মাস্ক পরেছেন? তার সহশিক্ষকেরা আমাকে জানাচ্ছেন। যাই হোক, তো সেটা কি লোকে জানবে না। লোকে কি জানবে? করোনা এসে গেছে, মাস্ক পরা শুরু হয়ে গেছে, এটাই লোকের কাছে বার্তা যাবে। এবং এটাই বোঝানো হবে যে মাস্ক পরা শুরু করুন। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের সরকার, মন্ত্রক, স্বাস্থ্য দপ্তর মাস্ক পরতে বলছে। সে তথ্য আমাদের কাছে আছে। মাস্ক পরার কথা বলা হচ্ছে, ভিড় এড়ানোর কথা বলা হচ্ছে, ভিড়ে যাবেন না, ভিড় অ্যাভয়েড করুন বলা হচ্ছে। ইতিমধ্যে মারাও গেছে নাকি, প্রতিদিনই কেস বাড়ছে, এখন 1000 1500 ছুঁয়ে ফেলেছে প্রায়। প্রতি মুহূর্তে করোনার আপডেট দেওয়া হচ্ছে। ভ্যাকসিনে নাকি স্টক যথেষ্ট আছে, সেটাও বলা হচ্ছে। ভাবুন, ভ্যাকসিনের ডেট বহু আগেই কোভিশিল্ড তুলে নিয়েছে, আর বানায় না 2021-এ, ডিম্যান্ড নেই বলে। কোভ্যাক্সিনও 2022-এ বন্ধ করে দিয়েছে। তাহলে ভ্যাকসিনের কি করে স্টক থাকলো? এক্সপায়ার হওয়া মাল নাকি? যদিও এক্সপায়ার হয় না কোনো মালই আমাদের দেশে। কারণ কি, আমি লিঙ্ক দিয়ে দিতে পারি যে ওরা মিটিং করে, আমাদের স্বাস্থ্য দপ্তর, আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর মিটিং করে এক্সপায়ারি ডেটটাকে এক্সটেন্ড করে। আগে হ্যাঁ, ভেতরের মাল একই থাকে, লেবেলটা বদলে দেওয়া হয়। আহা, কি বিজ্ঞান! ইহাকেই বিজ্ঞান বলে। এভাবেই আমরা দেখেছি বিগত অভিজ্ঞতাতে। কোভিশিল্ডের ক্ষেত্রে 6 মাস থেকে 9 মাস করা হয়েছিল, 12 মাস করাও হয়েছিল। কোভ্যাক্সিনের ক্ষেত্রেও তাই, বাড়িয়ে ওরা ভ্যাকসিনের এক্সপায়ারি ডেটটাকে এক্সটেন্ড করতে থাকে, মাল একই থাকে। তাহলে এটা কি বিজ্ঞান? আহা, সরকার বলছে বিজ্ঞান, রাষ্ট্র বলছে বিজ্ঞান। তাই রাষ্ট্র যখন বলছে আপনাদের চাকরি আসছে, তাই আপনারাও মেনে নেবেন। তখন তো মেনে নিয়েছিলেন, প্রাণ আগে না শিক্ষা আগে। এবার মানবেন না, প্রাণ আগে না চাকরি আগে। আসুন, খেলা অনেক বাকি আছে বলছে।
তো এবার ওই বার্তাটাই যাবে, আর এই কারণে ভিডিও ভাইরাল। বেশ, তার বক্তব্যর চাইতে মুখটাই দেখা গেল না, তার মার্কসটা বেশি করে চোখে পড়লো মানুষের, যেটা স্বাভাবিক। এবং উনি বক্তব্য রাখতে রাখতে মাঝে মাঝেই মার্কসটাকে টেনে টুনে ঠিক করে নিচ্ছিলেন। এখান থেকে কি বার্তা গেল? থুতনির নিচে মার্কস পড়বেন না, একদম ঠিকঠাক করে মার্কস পড়তে হবে, এই বার্তাই উনি দিচ্ছিলেন। বেশ, এই পোস্টটা দেখা মাত্র কমেন্ট এবং আমার হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ এলো যে স্যার, ওনার নিউমোনিয়া হয়েছে, ইনফেকশনে আছেন, 2 দিন হলো ভর্তি ছিলেন হসপিটালে, তাই নাকি মাস্ক পরেছেন। বাহ, কি সুন্দর। আচ্ছা, আমি ধরেই নিচ্ছি এরা আমার পূর্বের বইপত্র কেউই পড়েননি। দ্বিতীয় মানে স্বাভাবিক, সেটা শিক্ষকদের মধ্যে পড়াশোনার হার নেই, প্রায় খুবই কম, ব্যতিক্রম ছাড়া সব পেশার মধ্যেই, তবে শিক্ষকদের মধ্যে এটা বেশি চোখে পড়ছে আমার। তো ঠিক আছে, এখন সেই মানসিকতাও নেই, চাকরি বাকরি নিয়ে টানাটানি, পরে পড়াশোনা করবেন। এতদিন তো খুব অন্য বই প্রচুর পড়েছেন, এখন পড়ার সময় নেই, এখন অন্য পরে পড়বেন। বেশ, তাই আমি এখানেই বলে দিচ্ছি। তো এবার প্রশ্ন করুন যে নিউমোনিয়া আগে হয়নি? নিউমোনিয়া শব্দটা কি নতুন? আচ্ছা, 10 বছর আগে মানুষের নিউমোনিয়া হতো না? 15 বছর আগে হতো না? আমি তো শুনেছি হতো। তখন মাস্ক দেখেছেন কোন পড়তে কাউকে? এই মাস্ক ব্যাপারটা তখন ছিল। অনেকেই বলেন এখনও মাস্ক, ডাস্ট অ্যালার্জি হচ্ছে আমার। সার্জিক্যাল মাস্কে ডাস্ট আটকায়, ধুলো আটকায়। পোর সাইজ কত জানেন? আমি আসছি এক এক করে। মানে ফুটো থাকে তো, মাস্কে তো ফুটো থাকে। তো এখনও ওটা বলে না না না, করোনা নয় ওই আর কি, হ্যাঁ ডাস্ট অ্যালার্জি। বেশ, তো আগে 20-25 বছর আগে ধুলো ছিল না রাস্তাঘাটে? ছিল তো। ভদ্রলোক কি ছিল না? ছিল তো। কাপড় কি ছিল না? ন্যাকড়া কি ছিল না মাস্ক বানানোর মতো? ছিল তো, ছিল। তাহলে তখন কেন মানুষ নিউমোনিয়া হলে মাস্ক পরতো না? ডাস্ট অ্যালার্জির জন্য 20-25 বছর আগেও রাস্তাঘাটে কেউ মাস্ক পরতো না? মাস্ক তো আমি দেখিনি কখনো। হয়তো বেরোতেন না, বা হয়তো মুখ ঢাকতেন বা কিছু, কিন্তু মাস্কের এই যে ব্যাপারটা, বাজার হাটে দেখবেন আবার মাস্ক বিক্রি বেড়ে গেছে এবং লোকজন পড়া শুরু করেছে। এটা কেন? এটা মগজ ধোলাই। আসুন আমরা দেখে নিই। ইনফেকশন মাস্কে আটকায়? প্রথমে যেটা বলি সেটা হলো, করোনার সময় আমাদেরকে বলা হয়েছিল মাস্কে নাকি করোনা ভাইরাস আটকে দেবে, এটা বলা হয়েছিল। আর ইনফেকশন কিসে হয়? ডাস্টে হতে পারে, ভাইরাসে হতে পারে, প্যাথোজেনে হতে পারে। তো সেটা উনি যে মাস্কটা পরে আছেন তাতে সেটা আটকাবে? এটা বাজারের। আসুন, আমি সার্জিক্যাল মাস্ক, যেটা আইডিয়াল সার্জিক্যাল মাস্ক ঠিকঠাক করে বানানো হয়েছে, যেগুলোর দাম যথেষ্ট ভালো, বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলোর কথা আমি বাদই দিলাম, ওগুলো আমি ধর্তব্যের মধ্যে আনছি না। আমি পরীক্ষিত টেস্টেড সার্জিক্যাল মাস্কের কথা বলছি, যেগুলো স্ট্যান্ডার্ড মেনে বানানো হয়। সেটা কি করতে পারে? সেটা 5 মাইক্রোমিটার এর বেশি কোনো কণাকে, পার্টিকেলকে ফিল্টার করতে পারে, আটকাতে পারে। 5 মাইক্রোমিটারের বেশি হতে হবে, কম হলে হবে না। এবার আসুন, ভাইরাসের সাইজ কত? করোনা ভাইরাস তো এখন আবার অনেকে মাস্ক পরছেন, করোনা ভাইরাস সেই সময় অনেকে পড়েছেন, আমরা কেউ পড়িনি, আমরা সুস্থ আছি। কত? যে কোনো ভাইরাসের যে সাইজ, সেটা কি 0.02 মাইক্রন থেকে, ওই মাইক্রন মানে ওই আর কি মাইক্রোমিটার, 0.02 মাইক্রনস থেকে 0.5 মাইক্রন এর মধ্যে যাবতীয় ভাইরাস, ওরাই বলছে যাবতীয় ভাইরাস এই সাইজের মধ্যেই থাকে। 0.02 থেকে 0.5 মাইক্রনস পর্যন্ত। বেশ, মাইক্রন বা মাইক্রোমিটারটা কি? 1 মিটারের 1 মিলিয়ন ভাগের 1 ভাগ। 1 মিলিয়ন মানে 10 লক্ষ।
অর্থাৎ 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ। এর বুঝুন এবার। আচ্ছা, এবার ভাইরাস কত শুরু হচ্ছে? হয়েছে 0.02 মাইক্রন। 0.02 মাইক্রন কি শুরু হচ্ছে, আর কত? 0.5 মাইক্রন, মানে 1 মাইক্রনও নয় আর কি। বেশ, তাহলে এবার ভাবুন 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ, তার আবার ফ্র্যাকশন 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 ফ্র্যাকশন। তো সেটা আপনি কি করে স্ট্যান্ডার্ড সার্জিক্যাল মাস্ক পরেও আটকাতে পারেন না। পারেন কি? ওটা তো 5 মিলি মাইক্রোমিটারের বেশি হল আটকাতেই পারে না। এটা তো 0.02 ভাইরাস শুরু হচ্ছে, তাহলে কি করে ভাইরাস আটকাবে? তাহলে কি দাঁড়ালো? আমি বারবার করে বলেছি, মাস্ক পরে ভাইরাস আটকানোর চেষ্টা করা মানে তা আবার এইসব বাজার চলতি করে ওই বেড়া দিয়ে মশা মাছি আটকানোর চেষ্টা করা। বেড়া দিয়ে মানে আমরা জানেন তো, বেড়া দেন আপনারা বাড়িতে, গ্রামেগঞ্জে দেখবেন বেড়া দেয়, তো সেটা দিয়ে কি মশা মাছি আটকায়? আটকায় না, ব্যাপারটা ওই রকম। বেশ, তো এই বিজ্ঞানে ওরা পারলো না, তখন ওরা কি বলা শুরু করলো? না না না, ভাইরাস আটকাবে না, ঠিক আছে, কিন্তু ওই যে ড্রপলেট আটকায়। কিরকম ড্রপলেটটা? কি ওই যে ধরুন আপনি কারোর সঙ্গে কথা বলছেন, তিনি হাসছেন বা কাশছেন, ওই যে ফোঁটা 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 ছড়ায় না, ওর মধ্যে তো জীবাণু থাকে, ভাইরাস থাকে। বাপ রে, ওইটা আটকাবে ড্রপলেট, ফোঁটা ফোঁটা আটকাবে। তো আগে ড্রপলেট ছিল না, আগে সর্দি কাশি ছিল না বাবা, এটা তো করোনা, এটা ভয়ঙ্কর। বাপরে, তো এই মাস্কটা যে কত ক্ষতি করছে উল্টে মানুষের, সেই বিষয়ে বেলজিয়ামের স্বাস্থ্যকর্মীরা একটা লিখিত আবেদন জানায় হুকে। তারা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে মাস্ক পরলে কতটা শরীরে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হয়, অক্সিজেন কনসেন্ট্রেশন কতটা কমে যায় রক্তে, এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে বেলজিয়ামের বেশ কিছু বিশিষ্ট ডাক্তার হুকে চিঠি লেখেন। সেই চিঠিতে কি কি এক্সপেরিমেন্ট তারা করেছেন, মাস্কের কি কি বিষাক্ত ফল হতে পারে, সেটা বিস্তারিত আলোচনা আমি করেছি অমৃতস্য পত্রা 2য় খণ্ডে। সংক্ষেপে এখানে বলি, মাস্ক যখন আপনি পরছেন, ধরুন আপনি, অনেকে তো আবার ডাবল মাস্ক পরে, একেবারে টাইট করে পরে, ট্রিপল মাস্ক পরতেও দেখেছি সেই সময়। বাপরে কি ভয়, হ্যাঁ কি ভয়। আচ্ছা বেশ, তো তাতে কি হয়? প্রকৃতি যদি মনে করতো প্রকৃতির চাইতে বড় বিজ্ঞানী তো কেউ নেই, আছে কি? প্রকৃতির চাইতে বড় শিক্ষক কেউ নেই, বিজ্ঞানী কেউ নেই, সঙ্গীতকার কেউ নেই, কেউ নেই, নোবডি, নাথিং, সম্ভবই না। তো তিনি মনে করলে আমাদের তো সেইভাবে মানে জন্মের সময় একটা করে মুখে ওরা মানে প্রাকৃতিক কোনো কিছু দিয়ে পাঠাতো, তাই না? মুখে নাকে দিয়ে পাঠাতো, তো প্রকৃতি দেয়নি না, প্রকৃতি বোকা তো না, ওটা দিয়ে পাঠায়নি। তো যাই হোক, ওই জন্য আমাদেরকে ওটা বিজ্ঞানীরা আমাদের নিজেরাই আমাদের বানিয়ে নিতে বলছে যে আমাদের প্রকৃতি ওটা দেয়নি, ঠিক আছে, আমাদের একটু প্রোটেকশন নিতে হবে। হ্যাঁ, এই কারণেই করছে দীপায়ন, প্রোটেকশন নিতে হবে, তো তাই আমাদের বিজ্ঞানীরা বানিয়ে দিচ্ছে। বাহ, খুব ভালো, খুব ভালো। তো এতে করে কি হচ্ছে, বেলজিয়ামের যে বিজ্ঞানীরা, এবং পরবর্তীতে আরও বহু রিসার্চ হয়েছে, আমি সেসব রিসার্চ সেই সময় বহু শেয়ার করেছি, বহু ভিডিও করেছি, লাইভ করেছি। তো সেই সময় নতুন যারা এসছেন তারা তো ছিলেন না। তো এখানে সংক্ষেপে বলি, আপনি যখন টাইট করে মাস্ক পরছেন এবং অবিরত পরছেন, বেশিরভাগ সময় পরে থাকছেন, অনেকে আবার রাত্রিবেলা শোয়ার সময়ও মাস্ক পরে শুতে গেছেন, সেই সময় এমন ঘটনাও আছে, নজিরও আছে। তারা কি করছেন? তারা স্বাভাবিক যে অক্সিজেন, এবং আমরা যে অক্সিজেন বায়ুমণ্ডল থেকে গ্রহণ করি, শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া,
রেসপিরেটরি প্রসেস যেটা, সেটাকে আমরা ব্যাহত করছি। এবং আপনি কি করছেন, আপনি যে শ্বাসটা আপনার টাইট মাস্কের মধ্যে ছাড়ছেন, আপনি তো শ্বাস ছাড়তেই হচ্ছে, তো সেখান থেকেই আপনি আবার গ্রহণ করছেন, সেটা রিলিজ হচ্ছে না ঠিকঠাক, হচ্ছে না ঠিকঠাক রিলিজ হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, আপনার রক্তে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে, এবং সেটা বাড়তে যদি এমন একটা পরিস্থিতিতে পৌঁছয় এখান থেকে আপনার ফুসফুসে ইনফেকশন হতে পারে, যার নাম হাইপার ক্যাপনিয়া। পড়াশোনা নেই, বইপত্র পড়েন না, ঠিক আছে, অসুবিধে কি আছে, সার্চ করে নিন না, বই পড়তে হবে না, সার্চ করে নিন, ওইটুকু জেনে নিন, অন্তত ওইটুকুই জেনে নিন, ওইটুকু আপনার প্রাণ বাঁচানোর ক্ষেত্রে দরকার, ওইটুকুই জেনে নিন। হাইপার ক্যাপনিয়া, HYPER, হ্যাঁ, CAPNIA, হাইপার ক্যাপনিয়াটা দেখে নিন। সেখানে কি বলছে, ফুসফুসে ইনফেকশন কেন হয়, রক্তে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন যখন বেড়ে যায় বিভিন্ন কারণে, তো তার মধ্যে মাস্কটাও একটা অত্যন্ত বিপজ্জনক একটা জিনিস, সেটা আমরা তখন বুঝিনি, এবং এই করে তারা অনেকে যেচে অসুস্থতা নিয়ে এসেছে, এবং সেগুলোকে তারা আবার করোনা বলে, দালাল চিকিৎসকেরা, দালাল ফার্মা লবি, দালাল মিডিয়া সেগুলোকে আবার করোনা বলে প্রচার করেছে। আমরা এইভাবে ফুসফুসে 12টা বাজিয়েছি, বাচ্চা কাচ্চাদের পর্যন্ত মাস্ক পরে, ডাবল মাস্ক পরে ফুসফুসে 12টা বাজিয়ে দিয়েছি। ওই যে প্রকৃতিকে জানি না, প্রকৃতিকে বুঝি না, দালালদের চিনেছে, আর নিজেও জেনে বুঝে না জেনে হয়তো অনেকে দালাল হয়ে গেছে। তাহলে এটা দেখে নেবেন, হাইপার ক্যাপনিয়া। আর আরও বিস্তারিত জানতে চাইলে অমৃতেশ্বর পুত্র 2য় খণ্ডে মাস্কের উপর আলাদা চ্যাপ্টার আছে, এবং এই রিসার্চগুলো আছে পরপর, সেটা পড়বেন। যাদের বই পড়ার আগ্রহ এখনও আছে, সংযম আছে, মানে মনোযোগ দেওয়ার ক্ষমতা আছে, হ্যাঁ, OCD যাদের হয়নি এখনও, যারা এখনও ভাবতে পারেন, তাদের জন্য বই সবার জন্য নয়, আর শিক্ষক সবাই নন, আমি ভালো করেই জানি। কেউ শিক্ষক, যেমন কেউ কবি, তেমনই কেউ শিক্ষক। তো এটা গেল। এবার এই যে ভিডিওটা ভাইরাল হলো, মানুষ দেখলো, শিক্ষক মহাশয় মাস্ক পরে বলছেন, যোগ্য শিক্ষক, তিনি আবার যোগ্য শিক্ষক, সত্যি তো, তাহলে যোগ্য শিক্ষক হলে মাস্ক পরতে হয়, নিউমোনিয়া হলে তো পড়তেই হয়, বাপরে। তো এখন প্রশ্ন করুন, এই যে বার্তাটা গেল, এই বার্তাটা কি কাজ করতে পারে আগামীতে, আসছে। তার আগে আরেকটা প্রশ্ন আছে আমার, তো উনি নেতা, ঠিক আছে, তো শিক্ষকদের সংগঠনে উনি কি একমাত্র বক্তব্য রাখতে পারেন এমনই একজন ব্যক্তি, যে তিনি অসুস্থ, তা সত্ত্বেও তাকে বলতে হলো যাতে মাস্ক পরে ভাইরাল হওয়া যায়? অন্য কেউ বলতে পারতেন না মুখে মাস্ক ছাড়া? আছেন তো, সবার তো নিউমোনিয়া হয়নি রে ভাই একই সাথে। আর নিউমোনিয়া যে আগামীতে আরও অনেকের হবে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক, সে বহু আগেই বলেছি। নিউমোনিয়াটা কেন হচ্ছে, আগে যেটা শুধুমাত্র শিশুদের ক্ষেত্রে এবং বৃদ্ধদের ক্ষেত্রে হতো, এখন ইয়ংদের মধ্যে, যুবকদের মধ্যেও কেন নিউমোনিয়া বাড়ছে, কোভিশিল্ড ভ্যাকসিনের অবদানে, করোনা ভ্যাকসিনের অবদানে, সেটা তো বহু আগেই আমি এসব নিয়ে বলেছি, লিখেছি, রিসার্চ লিঙ্ক রয়েছে বহু। কি রোগ বাড়বে, স্ট্যাচুতেও আছে কি রোগ বাড়বে, কি সমস্যা হবে, হচ্ছে। যাই হোক, সে না হয় বুঝলেন না, অত জানার সময় কোথায় আপনাদের, রিল দেখবেন কখন আপনারা? তবে অন্য শিক্ষক ছিলেন, নিশ্চয়ই ছিলেন, অন্তত এইটুকু কথা, উনি তো বিশারদ কিছু নন, উনি যে বক্তব্য রাখলেন সাধারণ কথা, কেন বসবো পরীক্ষায়, ঠিকই তো, এটা যে কেউ বলতে পারতেন তার সংগঠনের, তাকেই কেন আনা হলো? এটাই হিসেব, খুব সোজা হিসেব, মাস্কটার জন্য আনা হলো, ভাইরাল হলো। এবার আপনারা আগামী কি হতে পারে তৈরি থাকুন। কপাল ভালো হলে ঠিক আছে, কিন্তু কপাল ভালো তো যাচ্ছে না, যাচ্ছে না।
আপনাদের মধ্যে খেয়ে খেয়ে অমুক তমুক। আমি অনেকেই এবার বলছেন স্যার আপনি বলেছিলেন কারো চাকরি টাকরি যাবে না। আরে বাবা, ভালো করে শুনুন, আমার সমস্ত ভিডিওগুলো ওই বিষয়ে শুনুন। আমি বলেছিলাম সুপ্রিম কোর্টের যে রায়, ওটা ভার্ডিক্ট, ওটা ডিগ্রি নয়। সেখানে কোনো ডেডলাইন ছিল না, এবং সেখানে সব প্যানেলকেই পুরোটাই করাপ্টেড সিস্টেম বলে বাতিল করা হয়েছিল। যোগ্য অযোগ্যের ভাগ টাগ ওখানে কিছু করা হয়নি। ওটা ওই অনুসারে চাকরি যায় না, যাওয়ার কথা নয়। আমি সেই স্ট্যান্ডে এখনো আছি। তাহলে গেল কেন চাকরি? আমি তখন অন্তত এইটুকু আশা করেছিলাম, এখন আর সেটা করি না, যে সবাইকেই প্যানেলকেই বাতিল করে দিয়েছে যখন, থিওরিটিক্যালি ওটাই, ওইভাবে কারো চাকরি যায় না, সম্ভব না। রাইট টু লাইফ, রাইট টু লাইভলিহুড আছে। তাহলে কি করতে হবে? সবার চাকরি কি গেছে? 31শে ডিসেম্বর অবধি অনেকেই আছে, যায়নি তো চাকরি। তাহলে কি করা হলো? সংগঠনকে কাজে লাগিয়ে, পেটোয়া দালাল সংগঠনকে কাজে লাগিয়ে তৈরি করে বহু ভাগ করে দেওয়া হলো, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল, নিজেদের মধ্যে খেয়ে খেয়ে। আমি সেটাও বলেছিলাম, যদি ঐক্যবদ্ধভাবে লড়া যায় তাহলে এই রায়ে চাকরি যাওয়ার কোনো কথা নেই। এটা ডিক্রি নয়, এটার আদালত বলতে পারে না। তাহলে ওই যে টাকা ফেরত হলো 12% সুদে, হলো না। তাহলে যদি এটা সত্যি সত্যিই ডিক্রি হতো তাহলে সব ক্ষেত্রে প্রয়োগ হতো। 22 লক্ষ ওএমআর আপলোড হলো না। এটা তো পরিষ্কার বিরোধী শাসক দল মিলে, মাননীয়া মিলে সংগঠনদেরকে পয়সা কড়ি দিয়ে কাজে লাগিয়ে এটা করা হলো। আরে বাবা, নিজেদের মধ্যে খেয়ে খেয়ে করলে চাকরি কেন, ঘটি বাটিও বাঁচবে না। দেখতে থাকুন, সেটাই আমি বলেছি। আর ওই শান্তিপূর্ণ ধর্না, ওটাও ম্যানেজড শান্তিপূর্ণ ধর্না। হ্যাঁ, কিচ্ছু হবে না, কিচ্ছু বয়ে গেল আপনাদের ধর্না দিয়ে, কিচ্ছু করতে পারবেন না। নিজেরাই ভয় পাচ্ছেন। ভীতু মানুষ কখনো আন্দোলন করতে পারে? কিসের ভয়? ওই যে জানেন তো, শাসকের ভয়, এখন আবার করোনার ভয় অনেকেই পাচ্ছেন। আমি কিছুদিন আগেও দেখেছি অনেক টিচার মিছিল করছেন, সেখানে মাস্ক পরে আছেন, শিক্ষিকারা শিক্ষকেরা মাস্ক পরে আছেন। আমি সেটাও ফেসবুকে দিয়েছি, নতুন নয়। এখানে ওই কি নিউমোনিয়ার অজুহাত দিয়ে নয়, সামান্য ফাইন ডাস্ট পার্টিকেল আটকাতে পারে না সার্জিক্যাল মাস্ক, মানে প্রপারলি ম্যানুফ্যাকচার্ড সার্জিক্যাল মাস্ক। আর বাজারের মাস্ক বাদ দিন। তো সেখানেও তারা পড়েছিলেন, নতুন কথা নয়, এটা দেখা গেছে বহুবার। বহু শিক্ষক এটা পড়ে ছবি দিচ্ছেন, ঘুরছেন, মিছিলে হাঁটছেন। তাহলে আপনাদের এত ভয়, শাসককে ভয়, ভাইরাসকে ভয়, করোনাকে ভয়, ভীতু মানুষ আন্দোলন করতে পারে? ওটা আন্দোলন, ওটা আকুতি। আকুতি মানে বোঝেন তো? আকুতি, কান্নাকাটি। আকুতিতে শাসকরা বলে না, শাসকদের হৃদয়ে ভয় ঢোকাতে হয়। তাদের দেওয়া ভয়টাকে পাল্টা দিয়ে চ্যালেঞ্জ করে ভয়টাকে লাথি মেরে অন্য কোর্টে, ওদের কোর্টে পাঠাতে হয়, গোল পোস্টে পাঠাতে হয়, তবেই সেটা আন্দোলন। আন্দোলন কি বুঝতে পারেননি না? বুঝিয়ে দেবো একটু ভালো করে, বুঝিয়ে দিই। ট্রেনে বাসে জানতো। আচ্ছা, আপনার সামনে শতচ্ছিন্ন একটা মানুষ, শতচ্ছিন্ন পোশাক, কঙ্কালসার চেহারা, সে বলছে বাবু কদিন খেতে পায়নি, বা বাড়িতে অসুস্থ মেয়ে, অসুস্থ স্ত্রী, বা কোনো মহিলা বাড়িতে অসুস্থ স্বামী, দারিদ্র মলিন চেহারা, সে আপনার সামনে কাকুতি বিরতি করে ভিক্ষা চাইল। আপনি দেন? কজন দেন? 1 টাকা, 2 টাকা দেন, বড় জোর 3 টাকা দেন, কেউ 10 টাকা দেন হয়তো। কেন দেন না? দয়া মায়াতে আপনি বলেন না। আপনার কাছে সামর্থ্য আছে দেওয়ার, সবার কথা বলছি না, অনেকের কাছেই আছে,
যারা মাসে 1 লাখ টাকা মাইনে পান, 80,000 টাকা মাইনে পান, ব্যবসা করেন, অনেকের কাছেই সামর্থ্য আছে, তারা কি দেন? দেন না। বড় জোর 10 টাকা, অনেক 90% মানুষ তার এরকম করে কপালে হাত ঠেকায়। আমি নিজে দেখেছি তো, আমি তো জানি, আই ওয়াজ দেম ফ্রম, আমার সহযাত্রী তারা। আবার গেল, বুঝলেন তো, কাকুতি মিনতি করলে কি হয়? এই হয়। এবার ওই লোকটি যখন আপনি ট্রেনে আসছেন, একটা কামরায় 2-1 সহযাত্রী, গভীর রাতের ট্রেন, কোনো একটা প্ল্যাটফর্মে নির্জন প্ল্যাটফর্ম থেকে ওই লোকটি উঠলো, হাতে একটা ছুরি বা একটা লাঠি বা রিভলভার, কি করবেন? আপনাকে কপালে ঠেকিয়ে বললো, দে, মাল ছাড়। তখন কি করবেন? আপনি 1 টাকা দেবেন? দেবেন না, সব দিয়ে দেবেন। মোবাইল, ঘড়ি, গলার সোনা চেন সব দিয়ে দেবেন। কেন দেবেন? ভয়, প্রাণের ভয়। তাই ভালোবেসে শাসকরা কিছু দেয় না, কাকুতি মিনতি করলে দেয় না। বম্বার্ড দ্য হেডকোয়ার্টার, বোঝেন? এটা তো উদাহরণ দিলাম, নিজেকে দিয়ে বুঝুন না, নিজেকে দিয়ে বুঝুন, অন্যকে দিয়ে বুঝতে হবে না। আপনি কি করেন? আমরা যদি শাসক হন, গদিতে থাকেন, আপনি কিসে কাজ করতেন? কিসে কাজ হতো? যাদের অবস্থা খারাপ তাদের কথা বলছি না আমি মূল বিষয়টা বুঝুন। সজল ব্যানার্জি, বক্তব্যটা, মূল বিষয়টা বুঝুন। ব্যাপারটা এখানেও তাই এবার কি হবে শুনুন ভালো করে। ভীতু মানুষ আন্দোলন করতে পারে না, তারা কাকুতি মিনতি করতে পারে। তারা নিজের অধিকারের জন্যও লড়তে পারে না, তাদের হারানোর ভয় থাকে। তার মানে আপনাদের এখনো কিছু আছে যে আপনারা হারাতে চান না, তাই আপনারা ভয় পান। কি আছে? কারো সেভিংস আছে, কারো এখনো বাড়ি আছে, কারো এখনো বিকল্প আছে, কেউ আবার ঘুষ দিয়ে, মানে পয়সা করে দিয়ে চাকরি পেয়েছেন, তার মনের মধ্যে একটা ভয় আছে, এটাও ফ্যাক্টর। চোখে চোখ রেখে কথা বলার, প্রতিবাদ করার সাহস তাদের নেই, কারণ তারা সেভাবেই চাকরিটা পেয়েছেন, এরকমও আছেন। আবার সর্বোপরি প্রাণের ভয় আছে, সেটা পুলিশের ভয়ও হতে পারে অবশ্যই। তবে আবার এখন এই বাজারে করোনার ভয়, যেটা আগেও ছিল, এখনও কিন্তু আছে। আমি দেখতে পাচ্ছি বিভিন্ন পোস্টে, এই যে একজন মারা গেলেন, কার নাকি 2016 প্যানেলে ছিলেন, সেখানে ব্রেন স্ট্রোকে মারা গেছেন। সেখানে শিক্ষক গ্রুপে বলা হচ্ছে, আহারে, অশান্তিতে, টেনশনে মারা গেছে ব্রেন স্ট্রোক হয়ে। ওটা যে করোনা ভ্যাকসিনের ফল হতে পারে, যেটা বেড়ে গেছে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, সেটা নিয়ে কেউ ভাবছেন না, প্রশ্ন করছেন না। প্রশ্ন তো তুলতে পারেন, আপনার কাছে অটোপসি রিপোর্ট নেই, মানলাম, কিন্তু আপনি তো প্রশ্ন তুলতে পারেন যে কটা ভ্যাকসিন নিয়েছিলেন উনি, কোভিশিল্ড নিয়েছিলেন কিনা, প্রশ্ন তো তুলতে পারেন। সে প্রশ্নও কেউ করছেন না। তো যা হচ্ছে ভালোই হচ্ছে না। আমি গীতা ফিতার গল্প এখানে নেই, ওটা গীতার গল্প নয়, এটা আমার উপলব্ধি যে এখন প্রক্রিয়াটা তো আমরা থামাতে পারবো না, অ্যালার্ট করতে পারবো। যারা অ্যালার্ট হওয়ার হচ্ছেন, যারা হচ্ছেন না তারা হবেন না, কিছু করার নেই। কিন্তু যেটা হচ্ছে, যদি আমরা গভীরভাবে দেখি, এই প্রক্রিয়াটা অনিবার্য ছিল। বুদ্ধিমান বুদ্ধিমানরাই টিকে থাকবে শেষ পর্যন্ত। প্রকৃতি মানুষকে সর্বশ্রেষ্ঠ প্রাণী আমরা বলেছি, প্রকৃতি বলেনি। তবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমরা অন্য প্রাণীর থেকে নিজেদেরকে স্বতন্ত্র ভাবে দেখতে পারি। কিসের জন্য? মস্তিষ্কের জন্য, মগজের জন্য। সেটাই যদি আপনার না থাকে, তাহলে আপনি কি লড়াই করবেন, কি আন্দোলন করবেন, কিসের শিক্ষক হবেন? তাহলে এবার পরবর্তীতে কি হতে পারে? সতর্ক থাকুন। আচ্ছা, এই যে আপনারা বলছেন মাস্ক পরলে ইনফেকশন আটকায়, নিউমোনিয়া হয়েছে তো ইনফেকশন আটকানোর জন্য মাস্ক পরেছেন, তাহলে করোনাতেও তো মাস্ক পরার কথা আছে, আপনারা জানেন। আমরা কতিপয় মানুষ ছাড়া, যারা বুঝেছি, তারা ছাড়া সবাই মাস্ক পরেছে এবং আগামীতেও অনেকে পরবেন।
আমার দৃঢ় বিশ্বাস। অনেকে আবার পড়া শুরু করে দিয়েছে। তো এবার যদি আপনাদের বলা হয় করোনা বাড়ছে, বাড়ছে তো বটেই, হ্যাঁ বাড়ছে, তাই এখন ভিড় বাড়ানো যাবে না, পাশাপাশি বসে ওই যে আন্দোলন মঞ্চে তো আপনারা সোশ্যাল ডিস্টেন্সিং মেনে বসছেন, কি বসা যায় কি, সম্ভব কি, ওভাবে কি আন্দোলন হয়? হয়তো আপনারা সেভাবেও আন্দোলন করবেন আগামীতে, কে জানে, 2 ফুটকা দড়ি মেনটেন করে আর কি। তো সেইখানে আপনারা আন্দোলনে ধর্ণা মঞ্চে যারা বসে আছেন বিভিন্ন জায়গায়, বিকাশ ভবনে, অমুক জায়গায় তমুক জায়গায়, এবার একদিন আপনাকে বা মিডিয়াও বললো বা পুলিশ গিয়ে বললো দেখুন করোনা বাড়ছে, আবার আপনারা ছেড়ে দিন, উঠে যান, কি করবেন? কি করবেন? ঘরে যান, ঘরে ঢুকুন, স্টে হোম, স্টে সেভ করুন। তখন যদি আপনারা বলেন না আমাদের চাকরি দিতেই হবে, দিতেই হবে, আমরা যোগ্য, আমাদের এসএসসি হচ্ছে না, আমরা বসে আছি, চাকরি দিতেই হবে, শাসক শ্রেণীর পুলিশ হাত গোটাও, হাত গোটাও, ইত্যাদি ইত্যাদি, তখন পুলিশ বলবে, যদি বলে প্রাণ আগে না চাকরি আগে, তখন কি করবেন? তখন না না আমি ওসব বুঝবো না, চাকরি আগে, প্রাণ আগে নয়, চাকরি আগে। তাই চাকরি না হলে খাবো কি? বেশ, তাহলে মাস্কটা পরে আছেন কেন? আপনি তো করোনার ভয় পাচ্ছেন, মাস্ক পরে আন্দোলন করছেন, তার মানে কি করোনার ভয় পাচ্ছেন? করোনা আরও ছড়াচ্ছে, মাস্কে আটকাবে না, ঘরে ঢুকে যান, ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে বসে থাকুন, ডাবল প্রোটেকশন। কি তখন কি করবেন? আগে হ্যাঁ এই করোনার নাম করেই কিন্তু সেই সময় বহু আন্দোলন, বহু কিছুকে আটকে দেওয়া গেছিল, হয়েছিল, আমরা জানি সেটা। আমরা মৌলালিতে আন্দোলন করেছিলাম লকডাউনের বিরুদ্ধে, পুলিশ ভ্যানেও আমরা উঠেছিলাম, আমি তো নিজেই উঠেছিলাম যখন সহযোদ্ধাদের টানাটানি করলো, ধরে নিয়ে গেল, সে সময় আপনারা ছিলেন না। সেই পুলিশ থানা থেকে লাইভ করেছিলাম সেই সময়, আমি কিছু কিছু ভিডিও এই চ্যানেলেও আছে, লড়াই করেছিলাম আমরা লকডাউনের বিরুদ্ধে। কারণ ওই যে জমায়েত ফমায়েত করতে দেবে না, এই করতে দেবে না, সেই করতে দেবে না, বিভিন্ন রকম ব্যাপার, করোনা ছড়াবে। তো এবার যদি আপনাদের ওই একই রকম ইনফেকশনের কথা বলে, ভয় দেখিয়ে যদি আপনাদের বলে আন্দোলন তুলে নেন, ঘরে যান, ভার্চুয়ালি আন্দোলন করুন, ভার্চুয়ালে প্রতিবাদ জানান, অনলাইনে প্রতিবাদ জানান, এখন তো অনলাইন প্রমোশনের যুগ, নতুন ব্যবস্থা মানে অনলাইন, ভার্চুয়ালি জুম টুম মিটিং করে প্রতিবাদ জানান, তখন কি করবেন? কি যুক্তি দেবেন? তাহলে তখন আপনাকে, আপনাদের যারা লড়াই করছেন তাদের জানতে হবে মাস্ক, লকডাউন করে করোনা আটকানো যায়নি, ওটা একটা পলিসি ছিল, ছোট ব্যবসা তুলে দিয়ে অনলাইনকে প্রমোট করা, এটা নিয়ে বহু লিখেছি, বলেছি। মাস্ক দিয়ে করোনা আটকায় না, কোনো ভাইরাস আটকায় না। ইউরোপ আমেরিকার মানুষ, লক্ষ লক্ষ মানুষ পথে নেমেছিল, তাই আমেরিকা এখন প্যান্ডেমিক ট্রিটির বাইরে। আর আমাদের নরেন্দ্র মোদী প্যান্ডেমিক ট্রিটিকে মাথা নত করে মেনে নিয়েছেন, তাই আবার প্যান্ডেমিক আসবে আমাদের দেশে, আমেরিকা ইউরোপে আসবে না, আনতে পারবে না, মানুষ সজাগ। আর তাই আগামীতে তৈরি থাকুন, কি বলবেন যখন করোনাটা আরও ওরা বাড়াবে, টেস্টও কদিন পরে দেখবেন ফ্রি টেস্ট দেবে, এবং মানুষ অনেকেই আবার ফ্রি টেস্ট করবে, সংখ্যাটা কম হলেও করবে, কিন্তু ওরা সংখ্যা বাড়িয়ে দেখাতে ওদের কি আসে, কি যায় আসে, কোনো সমস্যা আছে? মিডিয়া ওদের হাতে, ওরা মিডিয়াকে পয়সা দিয়ে কন্ট্রোল করে, ফান্ড করে, ওরাই মিডিয়া বানায়। আম্বানির কতগুলো চ্যানেল আছে, মিডিয়া আছে, দেখে নেন। তাহলে তখন আন্দোলন করতে পারবেন? এই ইনফেকশনের জন্য যদি আপনাদেরকে করোনা বিধি মানতে বলে, বা অন্য কোনো রোগ, প্যান্ডেমিক, যে কোনো ক্ষেত্রে মাস্ক তো এখন আসবেই, পড়তেই বলবে, মাস্ক, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে বলবে, ভিড় এড়াতে বলবে, এসব বলবে, তো তখন আপনারা কি করে আন্দোলন করবেন? যদি এখন থেকেই ইনফেকশন আটকানোর জন্য মাস্ক পরতে থাকেন, এইটা বিশ্বাস করেন, তাহলে তো করোনা আটকানো, ওটাও তো ইনফেকশন, করোনা ভাইরাস ইনফেকশন ঘটায় আপনার শরীরে, আপনার ফুসফুসে, তাই তো? ওটা আটকানোর জন্য আপনাদের মাস্ক পরতে হবে, তখন আপনি মেনে নিচ্ছেন, তাহলে ইনফেকশন আটকায় মাস্ক পরলে, বেশ। তারপরে কী হবে, যখন মাস্কটা পরবেন, মেনে নেবেন, তখন আপনাকে বলা হলো বেশ মাস্কটা মানলেন, তাহলে এবার সোশ্যাল ডিস্টেন্সিংটাও মানুন, ওটা বাদ দিয়ে হবে? হবে না। তাহলে সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করে আপনি কি করে আন্দোলন করবেন, কি করে লড়াই করবেন?
সম্ভব সম্ভব নয়। খেলাটা বুঝুন। যাই হোক, বিদায় নিচ্ছি আজকের মতো। আমি আবার অনুরোধ করব যারা নতুন এসেছেন, বিশেষ করে শিক্ষক মহাশয়দেরকে, ঐক্যবদ্ধ থাকুন, মূল বিষয়টা বোঝার চেষ্টা করুন। করোনা আসলে কি, করোনাকে কাজে লাগিয়ে কি করে এগুলো করা হয়েছে, আগামীতে আরও করা হবে, আরও ভাইরাস আসছে পাইপ লাইনে, ডেঙ্গু লাইনে আছে, আবার ভ্যাকসিন খোঁজা হবে। তাই সেলিব্রিটিরা অসুস্থ হওয়া শুরু করেছে। আমি করোনার সময় যেমন হয়েছিল, বহু আগে এমন ঘটবে আমি বলেছিলাম। অমুক হাসমি অসুস্থ হয়েছেন, সমস্ত খবরে দেখিয়ে দিয়েছেন। আবার দেখবেন আরও কেউ, কোনো নারী সেলিব্রিটি, ফিল্ম সেলিব্রিটি বা অমুক তমুক, ক্রিকেট আছেই, তারা আবার ডেঙ্গুতে ভুগবেন। এখন ডেঙ্গু ভ্যাকসিনটা সামনে, করোনাও হবে, পাশাপাশি দুটো চলবে। তো এগুলোতে আপনারা যদি ভয় পান, বিভ্রান্ত হন এবং মেনে নেন, তাহলে আপনারা আন্দোলন করতে পারবেন না, আপনাদের আবার ঘরে ঢুকিয়ে দেবে। তাই সহকর্মীদের বোঝান, এই মিথ্যে ভয় থেকে, প্যানিক থেকে, মাস্ক পরা, হাত ধোয়া, সোশ্যাল ডিস্টেন্সিং মানা, যা মানুষকে বিচ্ছিন্ন করে দেয়, ঐক্যবদ্ধ থাকতে দেয় না, সেগুলো বিষয়ে সচেতন করে সত্যিকার আন্দোলন গড়ে তুলুন। আর নইলে আমার হোয়াটসঅ্যাপে আর এই ধরনের মেসেজ করবেন না, মানে এই যে অমুক ইনফেকশন হয়েছিল স্যার, তাই করবেন না। আর মূল বিষয়টা না বুঝে শুধু ওই ভিডিও দেখবেন, ওই চাকরি কবে হবে, কমুক হবে, তাহলে এভাবেই অন্ধকারে আপনাদের থাকতে হবে। তাই আমি নজর রাখছি, যারা নবাগত আমার হোয়াটসঅ্যাপে যে শিক্ষক মহাশয়রা আছেন, অশিক্ষক মহাশয়রা আছেন, আমি লক্ষ্য রাখছি, নজর রাখছি, ইউটিউবেও নজর রাখছি। যাদের মধ্যে আমি বোঝার চেষ্টার কিছু দেখব না, কোনো আগ্রহ দেখব না। প্রথমেই বলেছে, না জানাটা অপরাধ নয়, জানার চেষ্টা না করাটা অপরাধ। তাহলে তাদেরকে বিদায় জানাবো। ইতিমধ্যেই কয়েকজনকে জানিয়ে দিয়েছি। সময় নেই, আমার সত্যি সময় নেই, অনেক কাজ, প্যান্ডেমিক টিটি হয়ে গেছে, আবার গ্রামে গঞ্জে ছুটতে হবে, নিজের ওপরও চাপ আছে, নিজের ব্যক্তিগত জীবনেও চাপ থাকে। মানুষকে তো, আমাদের তো আর ফার্মা লবিরা ফান্ডিং করেন, আমাদেরকে তো খেয়ে পড়ে বেঁচে থাকতে হয়। এই সমস্ত চাপ নিয়ে আমি অত্যন্ত ব্যস্ত আছি। তাই অনুগ্রহ করে আমি আবার বলছি, কোনো বোঝার আগ্রহ থাকলে, প্রশ্ন থাকলে করুন, আমি লিঙ্ক দিয়ে দেব সময় করে। কিন্তু এই ব্যক্তিগত কবে হবে, শুধু ব্যক্তি স্বার্থ, সুবিধাবাদের ব্যাপার ট্যাপার, সেটা নিয়েই ব্যস্ত থাকবেন না, সেসব বিষয়ে আমাকে মেসেজ করবেন না। কারণ আগামীতে যে বিপদ আসছে, প্যান্ডেমিক ট্রিটি হয়ে গেছে, আমি বারবার বলছি, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। তাতে করে কিন্তু তখন আর, মানে এখন ঘটি বাটিটা আছে, আগামীতে তাও থাকবে না, গামছাটাও থাকবে না। আবার বলছি, প্রশ্ন করুন, বোঝার চেষ্টা করুন, ভয় পাবেন না। আর মঞ্চে, আন্দোলনে এমন কোনো নেতাকে বাছুন যারা একটু মিনমিন না করে, একটু মানে ম্যাও ম্যাও না করে, একটু গর্জন করতে পারে অল্প স্বল্প, মানে গর্জন অল্প স্বল্প করলেই চলবে আর কি। যা সব নেতাদের দেখছি মার্জনা করবেন, অনুপ্রাণিত হতে পারি না, আমি তো পারিনি কোনো নেতাকে দেখে। সব ভেজা বেড়াল টাইপের, আগে থেকেই মরে আছে। আর মাস্ক পরলে তো বাদই দিলাম, মাস্ক না পরলেও মনে হয় আগে থেকেই মরে আছে। ওই যে, তাই একটু সেরকম নেতা, যারা এই ব্যাপারটা বোঝেন, কিছুটা হলেও বোঝেন, এটা খেলা, এটা ছক, পুরোটা বুঝতে হবে না, অল্প 1-2% বুঝলেই যথেষ্ট। তাদেরকে নেতৃত্বে রাখুন, নইলে কিন্তু তাদের শেষ পর্যন্ত কি হবে জানি না। কারণ নেতাদের কখনো, মানে ভেতর থেকে অনেক সুবিধা শাসকরা দিয়ে দেয়, সেটা ট্রেড ইউনিয়নের নেতাই হোক আর সংগঠনের নেতাই হোক, চাঁদা তো আছে, এগুলো আছে। কিন্তু আপনারা মরবেন,
সখাত সলিলে। আর এই সব সংগঠনের নেতা দেখলে আমার ওই শ্রীকৃষ্ণের সেই মনে পড়ে যায় আর কি। যদিও অন্য প্রেক্ষিতে বলা, ব্যাপক অর্থে বলা দর্শনের ব্যাপার, সেই অর্থে আমি এখানে বলছি না, সেই অর্থে মনে পড়ে এমন নয়, ওই যে আগে থেকেই মরে আছে এই অর্থে। তো এদের দেখে মনে হয় যে অর্জুন যখন তার আত্মীয় স্বজনের ওপর বাণ চালাতে চাইছিলেন না, অস্ত্র প্রয়োগ করতে চাইছিলেন না, অস্ত্রাঘাত করতে চাইছিলেন না, তিনি বিমর্ষ হয়ে পড়েছিলেন, ভেঙে পড়েছিলেন, যিনি যুদ্ধ করবেন না কৌরবদের বিরুদ্ধে কুরুক্ষেত্রে, তখন তাকে অনুপ্রাণিত করবার জন্য, উজ্জীবিত করবার জন্য শ্রীকৃষ্ণ বহু কথা বলেছিলেন। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন আপনারা জানেন, সে বিস্তারে গেলাম না, দরকার নেই। কিন্তু একটি জায়গা শুধু মনে করবেন, আমি এদের দেখে এই কথাটা মনে পড়ে যায়। হে পার্থ, তুমি কাহাদের জন্য শোক করিতেছ? উহাদের সংহার করিবে, উহাদের মারিবে বলিয়া তোমার এত দুঃখ, এত মনস্তাপ, এত যন্ত্রণা। হে পার্থ, অবধান করো, তুমি কাহাদের মারিবে? উহাদের আমি বহু আগেই মারিয়া রাখিয়াছি, বহু পূর্বেই সংহার করিয়াছি, তুমি নিমিত্ত মাত্র। হ্যাঁ, ওটা দর্শন, কিন্তু আমার ওই আক্ষরিক অর্থে এটা মনে হয়। নেতৃত্ব দেখলে ভালো থাকুন, ভাবুন। আজ এই পর্যন্ত।